প্রিয় ছাত্রছাত্রী, আজকে তোমাদের দশম শ্রেণীর মাইটোসিস, কোষ বিভাজনের মাইটোসিস কোষ বিভাজন একটি গুরুত্বপূর্ণ বিভাজন। এই কোষ বিভাজন পরোক্ষ কোষ বিভাজন। কোষ বিভাজন দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রত্যক্ষ আর একটা হচ্ছে পরোক্ষ। এই পরোক্ষর মধ্যে পড়ে মাইটোসিস। প্রথমেই আমরা চলে আসি এর সংজ্ঞা হিসেবে কি বলবো। যদি একটি কোষ থেকে দুটি কোষ উৎপন্ন হয় এবং প্রত্যেকেরই ক্রোমোজোম সংখ্যা এটা যদি 2n=46 হয়, তাহলে এরও 46 এরও 46। তাহলে যে পরোক্ষ কোষ বিভাজন পদ্ধতিতে মাতৃকোষ থেকে উৎপন্ন দুটি অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান এবং সমান আকৃতি বিশিষ্ট এবং সমান গুণসম্পন্ন দুটি কোষ উৎপন্ন হয় এবং একবার মাত্র বিভাজিত হয়, তখন তাকে বলা হয় মাইটোসিস। তাহলে যে পরোক্ষ কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষ একবার বিভাজিত হয়ে দুটি সমান ক্রোমোজোম সংখ্যক, সমান গুণসম্পন্ন ও সমান আকৃতি বিশিষ্ট অপত্য কোষ উৎপন্ন হয়, তাকেই মাইটোসিস বলা হবে। মাইটোসিস কোষ বিভাজনের স্থান কোথায় হয় এই মাইটোসিস কোষ বিভাজন? মাইটোসিস কোষ বিভাজন সমস্ত দেহকোষে হয়। দেহকোষ সাধারণত উচ্চ স্তরের প্রাণীদের দেহকোষের ডিপ্লয়েড নাম্বার থাকে, ক্রোমোজোম থাকে ডিপ্লয়েড নাম্বার অর্থাৎ 2n নাম্বার। যেমন মানুষের আছে 46 অর্থাৎ 23 জোড়া। এই দেহকোষের ক্রোমোজোম সংখ্যা যাদের ডিপ্লয়েড থাকে তাদের দেহকোষে মাইটোসিস আর কি একই রকম কোষ। যেমন ধরো আমাদের ত্বকে কোনো কোষ নতুন করে উৎপাদন হবে, ক্ষত হয়ে গেছে কোনো একটা জায়গায়, নতুন করে যদি কোষ উৎপন্ন হয় তাহলে একই গুণসম্পন্ন একই আকৃতির কোষ তৈরি হয়ে সেটিকে নতুন করে ক্ষয় পূরণ করে দেবে। এর জন্য দরকার মাইটোসিস, দেহকোষে হয়। এছাড়াও নিম্ন স্তরের যে সমস্ত প্রাণী আছে তাদের মধ্যে আবার দেখা যায় হ্যাপ্লয়েড কোষ থাকে, তাদের মধ্যেও এই জিনিস মাইটোসিস কোষ বিভাজন হতে পারে। এবার আমরা চলে আসি মাইটোসিস কোষ বিভাজনের কত প্রকার। মাইটোসিস কোষ বিভাজনকে আমরা প্রধানভাবে দুটি ভাগে ভাগ করব, প্রধানত দুটি ভাগে ভাগ করি। একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস। ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস, কাইনেসিস মানে বিভাজন। তাহলে মাইটোসিস কোষ বিভাজনের যে অংশে নিউক্লিয়াসের বিভাজন হয় তাকে বলা হয় ক্যারিওকাইনেসিস। আরেকটা আছে সাইটোকাইনেসিস। খুব সহজভাবেই বোঝা যাচ্ছে যে সাইটোকাইনেসিস, সাইটো মানে সাইটোপ্লাজম, কাইনেসিস মানে বিভাজন। মাইটোসিস কোষ বিভাজনের যে অংশে সাইটোপ্লাজমের বিভাজন হয় সেই ক্ষণকে বলা হয় সাইটোকাইনেসিস, সেই অংশটিকে বলা হয় সাইটোকাইনেসিস। সাধারণত মাইটোসিস কোষ বিভাজনের প্রথমে নিউক্লিয়াসের বিভাজন হয় এবং পরে সাইটোপ্লাজমের বিভাজন হয়। এবার আমরা দেখে নেব এই ক্যারিওকাইনেসিসের কটা অংশ, কটা দশা আছে, এটা দেখে নেব। 1 নম্বর হচ্ছে প্রোফেজ দশা, যাকে আমরা সাধারণত পি দিয়ে চিহ্নিত করি। 2 নম্বর হচ্ছে মেটাফেজ দশা, এম দিয়ে চিহ্নিত করি। 3 নম্বর হচ্ছে অ্যানাফেজ দশা, এটা এ দিয়ে চিহ্নিত করি। এবং 4 নম্বরে হচ্ছে টেলোফেজ টি দিয়ে আমরা চিহ্নিত করি। এখন এইভাবে কোষ বিভাজন হয়।
এর মধ্যে আমাদের একটা জিনিস জেনে নিতে হবে কোষ বিভাজনের সময়তে। প্রথমেই একটা আমরা দেখে নিই, কোষ চক্রটা আমাকে আরেকবার আমাদের দেখে নিতে হবে। কোষ চক্রটা, কোষ চক্রের একটা কোষ যখনই উৎপন্ন হলো, সেই কোষটি প্রথমে ইন্টারফেজ দশায় অগ্রসর হয়। প্রথমে ইন্টারফেজকে আমরা তিনটি দশায় ভাগ করতে পারি। তার প্রথমটি হচ্ছে G1, দ্বিতীয়টি হলো S এবং তৃতীয়টি হলো G2। প্রথম ছেদ দশা, সংশ্লেষ দশা বা সিনথেসিস দশা এবং সেকেন্ড গ্যাপ ফেজ বা দ্বিতীয় ছেদ দশা। এই সমগ্র অংশটাকে বলা হয় ইন্টারফেজ, সমগ্র ফেজটাকে বলা হয় ইন্টারফেজ। এত দূর পর্যন্ত এটাকে বলা হয় ইন্টারফেজ। এবং এরপরে শুরু হয় মাইটোসিস কোষ বিভাজনের দশাগুলো। একে বলা হয় মাইটোটিক ফেজ বা এম দশা। আমি এর আগের ভিডিওতে এই কোষ চক্র সম্পর্কে বিস্তৃতভাবে বলেছি। যখনই এই ইন্টারফেজ দশা শেষ হয়ে যায়, তারপরেই শুরু হয় প্রফেজ, তারপরে আসে মেটাফেজ, তারপরে আসে অ্যানাফেজ এবং সবার শেষে টেলোফেজ। আবার কোষ নতুন করে দুটো কোষ উৎপন্ন হয়ে যায়। এইভাবে দুটো কোষ উৎপন্ন হয়ে যায়, একটা কোষ থেকে দুটো কোষ। আমরা এবার দেখে নেব যে এই G1 ফেজেতে যখন কোনো কোষ বিভাজনের উদ্দীপনার সৃষ্টি হয়, বিভাজনের তাগিদ আসে, তখন সেই কোষগুলি প্রথম G1 দশার, এটা দশাগুলো আমি ডিটেলসে বলেছি আগের ভিডিওতে, তোমরা একটু দেখে নিও। প্রথমে এখানে কিছু বিপাকীয় কাজ হয়, কোষের অঙ্গাণুগুলো বৃদ্ধি পায়। দ্বিতীয়তে সংশ্লেষ হয়, অর্থাৎ ডিএনএ ডবল হয় এবং অন্যান্য প্রয়োজনীয় কোষ বিভাজনের জন্য যে সমস্ত রাসায়নিক পদার্থের দরকার, উৎসেচকের দরকার, সেইগুলো তৈরি হয়। এবং G2 হচ্ছে চূড়ান্ত প্রস্তুতির দশা। এই চূড়ান্ত প্রস্তুতির দশার পরেই প্রফেজ শুরু হয়ে যায়। আমরা চলে আসি কোষ বিভাজনের প্রফেজ দশা। এই দিকটা হচ্ছে উদ্ভিদ কোষ, কারণ কোষ প্রাচীর আছে, আর এই দিকটা হলো প্রাণী কোষের ক্ষেত্রে। উদ্ভিদ কোষের এবং প্রাণী কোষের মধ্যে শুধু তফাৎ সেন্ট্রোজোম। প্রাণী কোষের সেন্ট্রোজোম আছে, উদ্ভিদ কোষের নেই। এই পয়েন্টটি শুধু আলাদা হবে, বাদবাকি সমস্ত পয়েন্ট সব ফেজেরই একই। আমরা দেখে নেব প্রফেজ দশায় কি হয়। যখন কোষটা প্রফেজ দশায় আসে তখন তার ক্রোমোজোমটা কীরকম থাকে আমরা একটু দেখে নিই একবার। G1 দশা, ইন্টারফেজের G1 দশায় ক্রোমোজোমগুলো কীরকম থাকে। ক্রোমোজোমগুলো একটা বাহুযুক্ত থাকে এবং একটি ক্রোমোজোম, এগুলোকে ক্রোমাটিন তন্তু বলা হয়, একটি ক্রোমোজোম একটি ডিএনএ দিয়ে তৈরি। এরপরে যখনই সিনথেসিস দশায় আসে তখন ক্রোমোজোমগুলো দুটো ডিএনএ, একটা ডিএনএর জায়গায় দুটো ডিএনএ হয়ে যায় এবং দুটো ডিএনএ হওয়ার সঙ্গে সঙ্গে এই লম্বালম্বি বাহুগুলো দুটো করে ভাগ হয়ে যায়, প্রত্যেকটাকে বলা হয় ক্রোমাটিড। এরপরে যখন G2 দশায় আসে, কোষ বিভাজনের অন্যান্য রাসায়নিক পদার্থগুলো চরম প্রস্তুতি নিয়ে কোষ বিভাজন শুরু হয়ে যায়। সুতরাং এই কোষগুলোর ক্রোমোজোমগুলোর বাহুগুলো লম্বা লম্বা এবং সরু সরু হয়ে থাকে। এরপরে যখনই প্রথম প্রফেজের মধ্যে আসে, চূড়ান্ত দশা পেরিয়ে প্রফেজ দশায় আসে, সাধারণত মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে প্রফেজ দশাটাই সবথেকে বেশি সময় নেয়। এরপরে আমরা দেখব এই প্রফেজ দশায় কি কি ঘটে। প্রথমেই হচ্ছে নিউক্লিয় পর্দা এবং নিউক্লিয় অলাস, এই দুটো ধীরে ধীরে অবলুপ্ত হতে শুরু করে। এরপরে যখনই অবলুপ্ত হতে শুরু করে তখনই এই চতুর্দিকে ছিদ্র তো থাকেই, ওই ছিদ্রগুলো দিয়ে এরা জলের
জলের বিয়োজন ঘটায়, জলের বিয়োজন ঘটায়, অর্থাৎ ডিহাইড্রেশন ঘটে, অর্থাৎ এখান থেকে জল বাইরের সাইটোপ্লাজমে ত্যাগ করে এবং এইভাবে ত্যাগ করতে করতে একসময় দেখা যায় ক্রোমাটিন জালিকাগুলো আস্তে আস্তে স্পষ্ট হয়ে যায়। ক্রোমাটিন তন্তুগুলির ঘনীভবন ঘটে, অর্থাৎ এখানে যে ক্রোমাটিন তন্তুগুলো আছে সেগুলো আস্তে আস্তে প্যাঁচ খেয়ে খেয়ে মোটা হয় এবং ছোট হয়। এই সময়তে ক্রোমোজোমগুলো ধীরে ধীরে স্পষ্ট হয়ে আসে। এই দশার শেষ দিকে নিউক্লিয় পর্দা এবং নিউক্লিওলা সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায়। এই দশার শুরুতেই প্রাণীকোষে সেন্ট্রোজোমটি দুভাগে ভাগ হয়ে যায় এবং দুভাগে ভাগ হয়ে গিয়ে সেন্ট্রিওলগুলো পরস্পর বিকর্ষিত হয়ে একটা দুদিকের মেরুতে এসে হাজির হয়ে যায়। মেটাফেজ দশার শুরুতেই আমরা দেখব এই সেন্ট্রোজোমটি দুটো প্রান্তে চলে এসেছে। সাধারণত এই সেন্ট্রিওল এবং তার যে রশ্মিগুলো, সেন্ট্রিওল এবং সেন্ট্রোস্ফিয়ার, এই একত্রে এটাকে বলা হয় অ্যাস্টার বলা হয়। এই অ্যাস্টার থেকেই যে রশ্মি উৎপন্ন হয় তাকে অ্যাস্ট্রাল রশ্মি বলে। আমরা মেটাফেজ এলেই বোঝা যাবে। দ্বিতীয় নম্বর, তাহলে আমরা এই সেন্ট্রোজোমের পয়েন্টটা শুধুমাত্র প্রাণীকোষের ক্ষেত্রে লিখব, এটাতে লিখব না। এরপর আমরা চলে আসি মেটাফেজ দশায়। মেটাফেজ দশায় প্রাণীকোষের সেন্ট্রিওলটা একবারে দু প্রান্তে চলে যায় এবং অ্যাস্টারের সাহায্যে এরা অ্যাস্ট্রাল রশ্মির সাহায্যে বেম তন্তু গঠন করে ফেলে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই বেম তন্তুগুলো সাধারণত মাইক্রোটিউবুল বা অনুনালিকা, সাইটোপ্লাজমের মধ্যে যে অনুনালিকাগুলো থাকে সেই অনুনালিকাগুলোর সাহায্যে এই বেম তন্তুগুলো সৃষ্টি হয়ে যায়। তবে আমরা একটু লক্ষ্য করে দেখব যে এই বেম তন্তুগুলো সাধারণত কিছু কিছু তন্তু আছে যেগুলো এক প্রান্ত থেকে অপর পর্যন্ত বিস্তৃত, মাঝখানে কোনো ক্রোমোজোমের সঙ্গে যুক্ত নেই। এইগুলোকে বলা হয় অবিচ্ছিন্ন তন্তু বা কন্টিনিউয়াস ফাইবার। আর যেগুলোতে ক্রোমোজোম থাকে সেগুলোকে বলা হয় ক্রোমোজোমাল তন্তু। সাধারণত মানুষের ক্রোমোজোম সংখ্যা 2n=46। আমরা এই যদি 46টা ক্রোমোজোম নিয়ে যদি পরীক্ষা করে আঁকি তাহলে দেখা যাবে যে সেটা একটা দুর্বোধ্য জিনিস হয়ে যাবে, অর্থাৎ আঁকা ভালো করে যাবে না। সেই জন্য আমি দুটো মাত্র ক্রোমোজোম নিয়ে পরীক্ষাটা দেখাবার চেষ্টা করেছি, বোঝাবার চেষ্টা করেছি। দেখো, খুব সহজেই বুঝতে পারবে। 3 নম্বর হচ্ছে ক্রোমোজোমগুলো কোষের বিষুব অঞ্চলে অর্থাৎ মাঝ বরাবর সজ্জিত হয়ে যাবে। এখানে দুটো আছে, মানুষের ক্ষেত্রে কটা আছে? 46টা। এই 46টা ক্রোমোজোম যদি মাঝ বরাবর সজ্জিত হয় তাহলে কীরকম দেখতে হবে না, একটা মনে হবে যেন ভেড়ার পালের মতো এক জায়গাতে সমস্ত সজ্জিত হয়ে থাকবে। এটা একটা প্লেটের মতো লাগে, মাইক্রোস্কোপে দেখতে প্লেটের মতো লাগে, তাই একে বলা হয় মেটাফেজিও প্লেট। এটাকে বলা হয় মেটাফেজিও প্লেট। নেক্সট হচ্ছে এই যে তন্তুগুলো আছে মেটাফেজ প্লেট হলো, এর মধ্যে আবার একটা জিনিস হচ্ছে যে এই অ্যাস্ট্রাল রশ্মির দ্বারা বেমতন্তু হলে এগুলোকে বলা হয় অ্যাস্ট্রাল বেম। এই বেমগুলোকে বলা হয় অ্যাস্ট্রাল বেম। আর এগুলো যেহেতু অ্যাস্ট্রাল দিয়ে হচ্ছে না, মাইক্রোটিউবুল দিয়ে তৈরি হয় উদ্ভিদ কোষের ক্ষেত্রে, তাই এটাকে অ্যানস্ট্রাল বেম বলা হয়। প্রাণীকোষের ক্ষেত্রে অ্যাস্ট্রাল বেম যেমন বলা হয় তেমনি আবার অ্যাম্ফি অ্যাস্ট্রাল বেমও বলা হয়। এরপরে আমরা চলে আসি, আচ্ছা, সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে মেটাফেজ দশার ঠিক শেষ মুহূর্তে প্রতিটি ক্রোমোজোম, আমরা জানি প্রতিটি ক্রোমোজোম দুটো করে বাহু থাকে এই রকম। এই সময়তে এসে দেখা যাবে যে মেটাফেজ দশার শেষ মুহূর্তে এই সেন্ট্রোমিয়ারটি অর্থাৎ মাঝের এই বস্তুটি
দুভাগে ভাগ হয়ে যাবে। দুভাগে ভাগ হলে কি হবে, এটা দুটো অপত্য ক্রোমোজোম গঠন করবে। এটা আমরা স্পষ্ট দেখতে পাবো অ্যানাফেজ দশার প্রথমের দিকেই দেখতে পাবো। তা মেটাফেজ দশার সর্বশেষ ক্ষেত্রে সেন্ট্রোমিয়ারটি বিভাজিত হয়ে যাবে, মাঝের সেন্ট্রোমিয়ারটি বিভাজিত হয়ে যাবে। এরপর আমরা আসি অ্যানাফেজ দশায়। যখনই সেন্ট্রোমিয়ারটি বিভাজিত হলো, দুটো অপত্য ক্রোমোজোম তৈরি হয়। প্রত্যেকটা এক জোড়া নিয়েছিলাম, এখন দু জোড়া হয়ে গেছে। এই দু জোড়ার প্রত্যেকটি একটি উপরের দিকে গেলে অপরটি নিচের দিকে যাবে, অর্থাৎ একটা যে মেরুতে যাবে তার জোড়াটি তার বিপরীত মেরুতে যায়, এবং বিপরীত মেরুতে গেলে মাঝখানে কিছুটা ফাঁকের সৃষ্টি হয়। এখানে যে তন্তুগুলো নতুন করে আরও এক ধরনের বেম দেখতে পাওয়া যায়, যেগুলোকে বলা হয় ইন্টারজোনাল বেম। এখানে ইন্টারজোনাল বেম তন্তুর আবির্ভাব ঘটে। দুটি সেন্ট্রোমিয়ার, অপত্য ক্রোমোজোমের দুটি সেন্ট্রোমিয়ার ভাগ হয়ে যাবার পর এরা পরস্পর বিকর্ষিত হয়, অর্থাৎ একে অপরকে বিকর্ষণ করে। সুতরাং দুটো প্রান্তর দিকে যাবার টেন্ডেন্সি থাকে, যাবার প্রবণতা থাকে। এরপরে দেখা যায় যে এই যে বেম তন্তুগুলো তৈরি হয়েছে, এই বেম তন্তুগুলো সংকুচিত হয় কেন্দ্রের দিকে। সংকুচিত হলে এই ক্রোমোজোমগুলো ধীরে ধীরে দু প্রান্তের দিকে অগ্রসর হয়। এই ধরনের চলনকে বলা হয় অ্যানাফেজীয় চলন। এই সময়তে ক্রোমোজোমগুলো কীরকম দেখতে হয়, ক্রোমোজোমগুলোর আকৃতি ভি, এল, জে, আই ইত্যাদি রকমের হয়। না, আমরা জানি সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোম 4 রকমের। যদি ক্রোমোজোমের ঠিক মাঝখানে সেন্ট্রোমিয়ার থাকে, তাহলে এটাকে বলা হবে মেটাসেন্ট্রিক। যদি ক্রোমোজোমের একদিকে 75%, একদিকে 25%, তাহলে সেটাকে বলা হবে সাবমেটাসেন্ট্রিক। যদি দেখা যায় যে একবারে প্রান্তের কাছাকাছি যদি থাকে, তাহলে তাকে অ্যাক্রোসেন্ট্রিক বলা হয়, এবং একেবারে যদি প্রান্তে থাকে তাহলে তাকে বলা হবে টেলোসেন্ট্রিক। এই মেটাসেন্ট্রিক ক্রোমোজোমগুলো যখন এই প্রান্তের দিকে অগ্রসর হয়, তখন ঠিক এই রকম দেখতে হয়। কিসের মতো? ভি এর মতো দেখতে হয়। এগুলো যখন টান খায় তখন এগুলো ভি এর মতো দেখতে হয়ে যায়। এগুলো যখন টান খায়, এগুলো যখন দুদিক থেকে বেমতন্তু টানে, তখন এগুলো এল এর মতো হয়ে যায়, এগুলো জে এর মতো হয়, আর এগুলো আই এর মতো হয়। অর্থাৎ এই সময়তে ক্রোমোজোমের আকৃতিগুলো দেখতে পাওয়া যায় খুব সুন্দরভাবে, এবং সেগুলো কোন প্রকারের ক্রোমোজোম, মেটাসেন্ট্রিক না সাবমেটাসেন্ট্রিক না অ্যাক্রোসেন্ট্রিক না টেলোসেন্ট্রিক, এটা পরিষ্কারভাবে বোঝা যায়। তাহলে আমরা এই অ্যানাফেজে আরেকটা জিনিস দেখব, 3 প্রকারের বেম দেখব। একটা হচ্ছে কন্টিনিউয়াস তন্তু, একটা হচ্ছে ক্রোমোজোমাল তন্তু, আর মাঝখানে ইন্টারজোনাল তন্তু 3 রকমের দেখব। এরপরেই আসি অ্যানাফেজের পরেই টেলোফেজে কি দেখব? এই অপত্য ক্রোমোজোমগুলো আস্তে আস্তে দু প্রান্তের দিকে অগ্রসর হয়ে গেছে, নতুন করে নিউক্লিয় পর্দার আবির্ভাব হয়েছে, নিউক্লিয় অলাস নতুন করে আবির্ভাব হয়েছে, এবং ক্রোমোজোমগুলো আস্তে আস্তে তার যে প্যাঁচ খেয়ে ছোট এবং মোটা হয়েছিল প্রফেজ দশায়, এই দশায় প্যাঁচগুলো খুলে গিয়ে আস্তে আস্তে প্রসারিত হয়ে সুতোর মতো হয়ে যায়। ফলে এই ক্রোমোজোমগুলো যখনই সুতোর মতো খুলে যায়, তখন পরস্পর জালের মতো হয়ে যায়। যে জালের মতো হয়ে গিয়ে নিউক্লিয় জালিকা গঠন করে। এখানে আরেকটি উল্লেখযোগ্য বিষয়, প্রফেজ দশায় আমরা দেখেছিলাম যখন নিউক্লিয় পর্দা আস্তে আস্তে অবলুপ্ত হচ্ছে, তখন এর ডিহাইড্রেশন হয়েছিল, অর্থাৎ জল বিশোষণ হয়েছিল, বিয়োজন হয়েছিল, ওখান থেকে জল বেরিয়ে গিয়েছিল। এই টেলোফেজ দশায় তার ঠিক উল্টো হবে, সাইটোপ্লাজম থেকে জল শোষণ করে আস্তে আস্তে
অস্পষ্ট হয়ে যাবে নিউক্লিয়াসটা, এবং জালিকাগুলোও ভালো করে দেখতে পাওয়া যাবে না। অর্থাৎ জল রিহাইড্রেশন হবে, জল সংযোজন হবে। এবং উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই সময়তে সেলুলোজ বা পেক্টোসেলুলোজ এই জাতীয় পদার্থগুলো এই মাঝখানে চলে আসবে, মাঝখানে চলে আসে, এসে আস্তে আস্তে জমা হয়। এবার আমরা আসবো সাইটোকাইনেসিসের কথায়। সাইটোকাইনেসিস কীরকম হয়? উদ্ভিদ কোষের ক্ষেত্রে সাইটোকাইনেসিস হয়, এই যে মাইক্রোটিউবুলগুলো ছিল সেই মাইক্রোটিউবুলগুলো আস্তে আস্তে পরস্পর যুক্ত হয়ে ফ্র্যাগমোপ্লাস্ট, ছোট ছোট কণিকা ফ্র্যাগমোপ্লাস্ট গঠন করে। এই ফ্র্যাগমোপ্লাস্টগুলো মাঝখানে এসে জমা হতে থাকে, এবং জমা হতে হতে একসময় দেখা যায় এই জমা হয়ে যাওয়ার ফলে এবং দুদিকের সাইটোপ্লাজম থেকে সেলুলোজ জাতীয় পদার্থগুলো আস্তে আস্তে এই মাঝখানে জমা হয়ে একটা পূর্ণাঙ্গ কোষ প্রাচীর গঠন করে দেয়, পূর্ণাঙ্গ কোষ প্রাচীর তৈরি করে দেয়। ফলে দুটো কোষ, দুটো নিউক্লিয়াস এবং দুটো কোষ উৎপন্ন হয়ে যায়। প্রাণীকোষের ক্ষেত্রে কি হয়? প্রাণীকোষের ক্ষেত্রে আমরা দেখব যখন অ্যানাফেজ দশায় আসে তখনই অ্যানাফেজ দশায় এটা কীরকম দেখব না, আস্তে আস্তে একটু ভাঁজ খায়, মাঝ বরাবর এসে দুদিক থেকে সংকুচিত হতে থাকে। এই সংকোচনটা আস্তে আস্তে বাড়তে থাকে, টেলোফেজে এসে আরেকটু বাড়ে এবং টেলোফেজের শেষের দিকে এটা আস্তে আস্তে প্রসারিত হয়ে গিয়ে দুটো ভাগে ভাগ করে দেয়। এই পদ্ধতিটাকে বলা হয় ক্লিভেজ পদ্ধতি। ক্লিভেজ পদ্ধতির সাহায্যে প্রাণীকোষের সাইটোকাইনেসিস ঘটে। এখানে কতগুলো প্রশ্নের বিষয় তোমাদের একটু বলে দিই। মাইটোসিসকে সমবিভাজন বলা হয় কেন? না, মাইটোসিসের ফলে উৎপন্ন অপত্য কোষ দুটির ক্রোমোজোম সংখ্যা, আকৃতি এবং গুণমান একই রকম হয়। উৎপন্ন অপত্য কোষ দুটির ক্রোমোজোম সংখ্যা, আকৃতি এবং গুণমান একই রকম হয় বলে একে সমবিভাজন বলা হয়। এরপরে প্রফেজ দশায় বলে যে কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিয় অলাস অদৃশ্য হয় ধীরে ধীরে। এটা খুবই সহজ, প্রফেজ দশায়। এর ঠিক উল্টো প্রশ্নটা হয় কোন দশায় নিউক্লিয় অলাস এবং নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে? টেলোফেজ দশায়, অবশ্যই তার উত্তর টেলোফেজ দশা। কোন দশায় কোন দশায় ক্রোমোজোমগুলি কোষের বিষুব অঞ্চলে অবস্থান করে মেটাফেজীয় প্লেট গঠন করে? অবশ্যই মেটাফেজ বলা হবে। আর এই যে ক্রোমোজোমগুলো আস্তে আস্তে দু প্রান্তের দিকে যায়, এই প্রান্তের দিকের চলনটাকে বলা হয় প্রান্তীয় চলন বা অ্যানাফেজীয় চলন বলা হয়। এই অ্যানাফেজীয় চলন বলতে কি বোঝায়, এটা কি জিনিস? তখন বলতে হবে ক্রোমোজোমগুলো যখন একটা ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার বরাবর ভাগ হয়ে পরস্পর দুটো সেন্ট্রোমিয়ার মধ্যে বিকর্ষণ এবং বেমতন্তুগুলোর সংকোচনের ফলে ক্রোমোজোমগুলো আস্তে আস্তে মেরুর দিকে অগ্রসর হয়, এই ধরনের চলনকে বলা হয় অ্যানাফেজীয় চলন। এই ধরনের প্রশ্নগুলো পড়বে। আমি যতটা পেরেছি তোমাদেরকে খুব সহজ করে বোঝাবার চেষ্টা করেছি। তোমরা একটু ভালো করে শুনবে, তাহলেই আশা করা যায় তোমরা সমস্তই উত্তর দিতে পারবে। আমার এনামিন স্যার এই চ্যানেলটি তোমরা একটু সাবস্ক্রাইব করো, আর সবথেকে বড় কথা একটু কমেন্ট দিও তোমরা কতটা বুঝতে পারলে বা পারলে না, এ ব্যাপারে আমি একটু নিশ্চিত হয়ে যাব। ধন্যবাদ।